ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অপারেশন ডেভিল হান্ট চলমান। এ যাবৎকালে প্রায় ১,০০০-২,১ লোক সারা বাংলাদেশ থেকে গ্রেপ্তার হয়েছে এবং প্রায় সবাই আওয়ামী লীগের ওইরকম কেউকেটা নন, সাধারণ যারা কর্মী বা সমর্থক। তো যা হয় আমাদের দেশে গ্রেপ্তারের সময় বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। তো সেগুলো দেশি পিস্তল, বিদেশি পিস্তল, ২-৪টে চাপাতি, কিছু জিনিসপত্র এগুলো সব গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র উদ্ধারের নামে। তো এই ঘটনার আগে যে শেখ হাসিনার পৈতৃক বাসভূমি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন, সেটি বুলডোজার দিয়ে ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই দুটো ঘটনা সরকার যারা পরিচালনা করছেন তাদের জন্য বর্তমানে এবং আগামীতে কী কী সমস্যা তৈরি হতে পারে, আর এই দুটো ঘটনা কি করে আওয়ামী লীগের জন্য এবং শেখ হাসিনার জন্য সুবিধাজনক একটি অবস্থান তৈরি করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যারা অধৈর্যশীল কিংবা সবকিছুতে যারা কৌতুক খুঁজে বেড়ান তারা হয়তো এই বিষয়টিকে অনেকটা ঠাট্টা কিংবা মশকরা বা স্যাটায়ার হিসেবে নিতে পারেন যে ৩২ নম্বর ভেঙে ফেললো, এতে আবার শেখ হাসিনার কি করে কপাল খুলল বা আওয়ামী লীগের কি করে কপাল খুলল। অথবা অপারেশন ডেভিল হান্টের নামে সারা দেশের যদি ২,০০০ আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়ে থাকেন, কিংবা ধরুন যদি আরও চিহ্নিত দালাল, ফড়িয়া, টাউট, বাটপার আওয়ামী লীগের যারা ছিল তারা, যারা এই সময় মুখ ঢেকে আছে, এবং একই সঙ্গে প্রশাসনের যে সকল কর্তা ব্যক্তি আওয়ামী লীগের সময়টিতে রীতিমতো রামরাজত্ব কায়েম করেছিল পুলিশের, সেনাবাহিনীর এবং সিভিল সার্ভিসের। তো বেশ কয়েকজন, ইতিমধ্যে প্রায় ৬-৭ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এই গত কয়েকদিনে গ্রেপ্তার হয়েছেন আগের গ্রেপ্তারের সঙ্গে যাদের নাম যুক্ত হয়েছে। এর মধ্যে ডিআইজি পদমর্যাদার একজন বা দুইজন আছেন। আজকে দেখলাম যে একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন, তিনিও ধরা পড়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন, তিনিও ধরা পড়েছেন। এই দুজন ডিআইজি পদমর্যাদার, আর বাকিরা এসপি পদমর্যাদার। তো এই বিষয়গুলো সামনে আসছে। এগুলো নিয়ে আওয়ামী লীগের কী লাভ, কী ক্ষতি, আর সরকারের কী লাভ বা কী ক্ষতি, তা বলার আগে পুরো পরিস্থিতি নিয়ে সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগের লোকজন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, এটা সত্য কথা। ২ নম্বর হলো যে পুলিশের মধ্যেও কিন্তু নিদারুণ অস্থিরতা দেখা দিয়েছে। অস্থিরতা দেখা দিয়েছে এই কারণ হলো যে পুলিশ একটা চেইনে চলে, কমান্ডে চলে। তো এখন বেনজির সাহেব, সাবেক যে আইজি, তিনি বিদেশে গিয়ে একটি বক্তব্য দেওয়ার ফলে পুলিশের মধ্যে যে ধরপাকড় শুরু হয়েছে, এটি পুলিশের চেইন অফ কমান্ডকে আরও ভেঙে দেবে। এর কারণ হলো যারা এতদিন পালিয়েছিলেন বা আছেন, ঘাপটি মেরে আছেন, বা অনেকে চাকরি হারিয়েছেন, অনেকে ওএসডি হয়েছেন, আবার অনেকে চাকরি না হারিয়েও অনেকের মধ্যে একেবারে আম দুধের মতো মিশে আছেন। তো এরকম ধরপাকড়ের ফলে অনেকের মুখোশ উন্মোচন হয়ে যাবে এবং পুলিশের বহু কর্তা এভাবে চাকরি হারাবেন যারা এখন চাকরিরত আছেন। এবং এই জিনিসটি আওয়ামী লীগের প্রতিপক্ষরা যেভাবে চাচ্ছে, আওয়ামী লীগও চাচ্ছে। আওয়ামী লীগ চাচ্ছে এই কারণে যে তোমরা আর কতকাল অবগুণ্ঠন দিয়ে থাকবে। বরং এই সমস্ত কর্মকর্তা যদি শাস্তিপ্রাপ্ত হয় তাহলে বিক্ষুব্ধ লোকের সংখ্যা বাড়বে, ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা বাড়বে, হাহাকার প্রাপ্ত লোকের সংখ্যা বাড়বে, এবং পুলিশ বাহিনীতে অরাজকতা তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে, পুলিশের যে নৈতিক মনোবল সেটা আরও ভেঙে যাবে এবং পানি ঘোলা হয়ে যাবে, যা কিনা আওয়ামী লীগের জন্য সুফল বয়ে নিয়ে আসবে। ১। ২ নম্বর হলো ৩২ নম্বর ভাঙার কারণে দেশি এবং বিদেশি যে সকল মিডিয়া রয়েছে সেগুলো এই বাংলাদেশের যে মব জাস্টিস এগুলো নিয়ে ভীষণ রকম মাতামাতি করছে। ২ নম্বর হলো বাংলাদেশের অনেক সাধারণ জনগণ যারা আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, শান্তিপ্রিয় মানুষ, তারা কোনো অবস্থাতেই এই ভবনটির ধ্বংস সাধন
এটি তারা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছেন না। যেমন ২০ জন, ২০ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন। তো এই ২০ জন নাগরিক এখানে থাকবেন না। আগামীতে দেখা গেল যে ২০০ নাগরিক বিবৃতি দিবেন এবং এটি নিয়ে একটি জনমত তৈরি হবে। যদি এই ভবনটি না ভাঙা হতো, তাহলে এই যে জনমত তৈরির জন্য আওয়ামী লীগের পক্ষে এরকম একটি পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হতো না। এর কারণ হলো আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনের যে খারাপ দিক এবং এই সময়টিতে যে লুটপাট হয়েছে, যখনই একটা ইলেকশন আসবে, পরিস্থিতি একেবারে স্বাভাবিক হবে। বিচার প্রক্রিয়া একেবারে নিখুঁত হবে। তখন আসলে আওয়ামী লীগের ওই অপকর্মগুলোর বিষয়ে যুক্তি দেওয়ার মতো একটা বক্তব্য দেয়া যাবে না। যেমন ধরুন এসালামের কথা, ব্যাংক লুটের কথা, সালমান এফ রহমানের কথা, শেয়ার মার্কেটের কথা, বিদেশে যে টাকা পাচার হয়েছে, সেই টাকা পাচারের কথা, গুমের কথা, খুনের কথা, তারপরে ওই সময়টাতে কোর্ট কাছারিকে বলা হতো মুজিব কোর্ট, শেখ হাসিনার পেটি কোর্ট। এই জিনিসগুলো মানে যদি বাংলাদেশের সব কিছু স্বাভাবিক চলে, এই জিনিসগুলো বারবার সামনে চলে আসবে এবং আওয়ামী লীগের রাজনীতি ক্রমশ পিছিয়ে দেবে। কিন্তু যদি মারামারি হয়, হানাহানি হয়, কাটাকাটি হয়, এভাবে মব হয়, মানুষের জীবন অনিশ্চিত হয়ে যায়, অভাব অভিযোগ বাড়ে, তখন মানুষ বলবে যে এই লাউ সেই কদু আগেই ভালো ছিলাম এবং আওয়ামী লীগের ফিরে আসার পথ ততটা সুগম হয়ে পড়বে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ ৩২ নম্বর বাড়ি ভাঙার মাধ্যমে সারা বাংলাদেশে যে মব তৈরি হয়েছে, আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা মনে প্রাণে খুশি, যারা শীর্ষ নেতৃবৃন্দ। তৃণমূল পর্যায়ে আপাতত অনেকেই আনহ্যাপি, কিন্তু যেখানে একটা বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মুহূর্তের মধ্যে সেখানে একটা মব তৈরি হচ্ছে এবং সেখানে একটা কাউন্টার জনমত তৈরি হচ্ছে। যেমন একটা বাড়ি যখন ভেঙে দেওয়া হলো বা বুলডোজার গিয়ে যখন কোথাও আক্রমণ চালালো, এটি ১ম ৪-৫ দিন টের পাওয়া যায়নি। কিন্তু এখন এটির কাউন্টার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যারা এই কর্ম করেছেন আ তারা দেশের হোক, দেশের বাইরে হোক, প্রায় সবাই এখন আতঙ্কের মধ্যে আছে যে তার বাড়িতে কখন আগুন লাগবে। এর কারণ হলো আওয়ামী লীগ এই সমস্ত কর্মকাণ্ডে এতটা নিখুঁত যেটি অতীতে যখন সেই বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া কিংবা ২০১৫ সনে জামাত বিএনপির যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার জন্য বিএনপি যে কটি বাসে আগুন দিয়েছে, জামাত যে কটি গাড়িতে আগুন দিয়েছে, তার চেয়ে আরও ১০ গুণ আগুন আওয়ামী লীগের লোকজন দিয়েছে। দিয়ে পুরো পরিবেশ পরিস্থিতিটি জনমতের ক্ষেত্রে বিএনপির জন্য এবং জামাতের জন্য এতটা বুমেরাং হয়ে পড়ে যে সকল দায়-দায়িত্ব বিএনপি জামাতের ঘাড়ে চলে আসে। তারা অগ্নি সন্ত্রাস করেছে এবং হাজার, হাজার মানুষ পুড়ে গেছে। এখন আমরা বলতে পারছি না যে এটা আওয়ামী লীগ করেছে, এটা জামাত করেছে, এটা বিএনপি করেছে। কিন্তু যেহেতু আন্দোলনটা চলছিল বিএনপি জামাতের ডাকে, ফলে পুরো দায়-দায়িত্ব বিএনপি এবং জামাতকে নিতে হয়েছে এবং তার কারণে কি হলো ২০১৫ সনে ওই যে আ জ্বালাও পোড়াও আন্দোলনের শুরুটা হয়েছিল বিএনপি জামাতের হাত দিয়ে এবং যেটা পূর্ণতা পেয়েছিল আওয়ামী লীগ বা তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং এর ফলে গণতান্ত্রিক আন্দোলনের যে একটা ঐতিহ্য আমাদের দেশে হরতাল, অবরোধ, হরতালের আগের রাতে গাড়ি পোড়ানো, তারপরে আরও অনেক কিছু করে, এটি বাংলাদেশে চিরতরে বন্ধ হয়ে গেছে। এখন ইচ্ছা করলে এই কাজটি আওয়ামী লীগও করতে পারবে না। এর কারণ হলো এটা আর মানুষ মানতে পারছে না। এটাকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে তারপরে এটাকে একটা ঘৃণার পর্যায়ে ফেলে দিয়েছে আওয়ামী লীগ। তদ্রূপ যে মব চালানো হচ্ছে, এই মবের ক্ষেত্রেও আওয়ামী লীগ যদি পেট্রন করে, অর্থাৎ দিনে যে মবগুলো হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে এটা আওয়ামী বিরোধী যারা লোকজন আছে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আগুন লাগাচ্ছে, বুলডোজার দিয়ে পিটাচ্ছে এবং দেখবেন যে ইতিমধ্যেই এগুলো নিয়ে অনেকগুলো আ কার্টুন তৈরি হয়েছে, টিকটক তৈরি হয়েছে এবং হাস্যরসের তৈরি ঘটনা জন্ম দিয়েছে। দ্বিতীয়ত এই সকল মবের ফলে
অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে এবং সেখানে সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে 'প্রথম আলোর' মতো পত্রিকাতে। এগুলো সবই আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। দ্বিতীয়ত পটুয়াখালীতে একজন কনটেন্ট ক্রিয়েটর তার বাড়িতে আগুন লাগানো হয়েছে মিস্টার কাফি। তো এই মিস্টার কাফির এই আগুন লাগানোর যে ঘটনাটি রাতের আঁধারে সবাই আওয়ামী লীগকে দায়ী করছে এবং সরকারের কাছে বিচার প্রার্থনা করছে যে তাদের কারণেই এই ঘটনা ঘটছে। সো এটা একটা টেস্ট কেস। ওই যে গাজীপুরের যে সাবেক মেয়র জাহাঙ্গীর, সে যে বলছে যে আমাদেরকে যদি দিনের আলোতে চলতে ফিরতে দেয়া না হয়, আমরা রাতে কাউকে ঘুমাতে দেব না। তো কাজেই সারা বাংলাদেশে এই যে কাফি সাহেবের যে বাড়ি, ওটা বলতে গেলে টিন এবং কাঠের তৈরি বাড়ি এবং ওই বাড়িতে তার বাবা-মা ছিল, আত্মীয়স্বজন ছিল, সম্ভবত পরিবারের ৬ জন। তারা যে কিভাবে প্রাণে বেঁচে গেছে এটি বিভৎসক। এর কারণ হলো এই ধরনের বাড়িতে যদি আগুন লাগে সাধারণত মানুষের শরীর দগ্ধ হয়ে যায়। তো সারা বাংলাদেশে এ যাবৎকালে যা কিছু ঘটেছে এটার এগেইনস্টে অকারেন্স ঘটানোর মতো সুযোগ এবং ফোর্স দুটোই আওয়ামী লীগ পেয়ে গেছে। এর কারণ হলো যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ নিজে বিক্ষুব্ধ না হয় এবং যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সে কখনোই অন্যের ক্ষতি করতে পারে না। তো ৩২ নম্বর আওয়ামী লীগের কেবলা। এই ৩২ নম্বরকে ভেঙে ফেলার ফলে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীর শরীরে, মনে, মস্তিষ্কে আগুন এবং বারুদ এ দুটো ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে তারা টগবগিয়ে ফুটছে। ২ নম্বর হলো আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে মামলা মোকদ্দমায় এই যে জড়ানো হলো বা গ্রেপ্তার করা হলো। তাদের আত্মীয়স্বজন থেকে শুরু করে এমনকি তারা যদি সন্ত্রাসী হয়, তাদের ক্যাডার বাহিনী আছে, তারা জেলখানাতে বসে আরও নিরাপদে, নিশ্চিন্তে, যেমন ধরা গেল যে অমুক এলাকার হাবলুকে ধরা হয়েছে। তো হাবলু জেলখানাতে বসে বলল যে আমি তো এখন নিরাপদ, জেলখানাতে আছি। সে কাবলুকে বলল, কাবলু পুলিশের খাতায় এনলিস্টেড না। সে বলল যে যা, অমুকের বাড়িতে আগুন দিয়ে আয়, রাতের আধারে আগুন দিয়ে আয়। তো এই জিনিসগুলো কিন্তু ৫৫-৫৬ সনে পাকিস্তান জমানাতে ব্যাপকভাবে তখন বাংলাদেশে চালু হয়েছিল যুক্তফ্রন্ট সরকারকে যাকে বলা হয় ব্যর্থ করে দেওয়ার জন্য, এবং এর প্রেক্ষিতে কিন্তু আইয়ুব খানের মার্শাল ল এসেছিল সারা বাংলাদেশে। পাটের গোডাউন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানাতে শুধু আগুন আর আগুন। তো এই যে আগুন শুরুটা হলো, এটির যাকে বলা হয় প্রেক্ষাপট রচনা করেছে এই যে মুভ বুলডোজার। আপনি চিন্তা করুন যে বইমেলাতে যে ঘটনাটি ঘটেছে, এটাকে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকেই বিচার করেন, অর্থাৎ মবটি যদি বিচার করেন, সেটিও সরকারের ব্যর্থতা। আবার মবের এগেইনস্টে জয় বাংলা যে স্লোগান দেওয়া যে লোকটি দিয়েছে, আমার কাছে মনে হয় না যে সে এত সাহসী মানুষ যদি পিছনে তার পেট্রোল না থাকতো। তো এই যে টোটাল যে কর্মকাণ্ডগুলো এখন হচ্ছে, এই কর্মকাণ্ডের ফলে রাজনীতির মাঠ ঘোলাটে হচ্ছে।